নমস্কার, ফিরে আসছি। খুব সম্ভবত এটাই শেষ পর্ব হবে। এই পর্ব যেটা আমি বলতে চাইছি সেটা হলো সমবায় ব্যবস্থা সম্বন্ধে। আমি আগের পর্বে, তৃতীয় পর্বে বলেছিলাম, ব্যাখ্যা করেছিলাম সমবায় ব্যবস্থার কীভাবে ধাপে ধাপে কীভাবে জমিগুলো আসবে সেগুলো ব্যাখ্যা করেছি। এই পর্বে আমি বলবো সমবায় ব্যবস্থা। আমরা বর্তমানে যে ধরনের কৃষি ব্যবস্থা চলছে তাতে দেখছি কি না, গরিব যারা চাষি তাদের জমি থেকে ফসল কাটার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই যে চাষ, এক তো তাদের হাতে মূলধন থাকে না, চাষ করার জন্য মহাজনের কাছ থেকে চড়া দামে চড়া সুদে তারা ধার করে, ঋণ নেয়। আচ্ছা, তারপরে এই চাষ করার পরে চাষের বীজ, সেচ, ক্ষেত মজুরদের মজুরি ইত্যাদি বাবদ যে খরচ ইমিডিয়েট দিতে হবে, চাষ উৎপাদিত ফসল উৎপন্ন হবার পর দিতে হয়। তো সেই সময় দেখা যাচ্ছে মার্কেটের ওই দালালরা পরিবেশের চাপ সৃষ্টি করে দাম কমিয়ে রেখেছে। চাষিরা অপেক্ষাও করতে পারে না এবং তাদের বাধ্য হতে হয়। চাষিদের নিজেদের ব্যক্তিগত পারিবারিক প্রয়োজন, তাদেরও একটা খরচ আছে। সেই সমস্ত পারিবারিক প্রয়োজন এবং এই প্রয়োজনের জন্য চাষিরা যে ঋণ গ্রহণ করেছিল, তাকে ঋণ মেটাতে হবে। তার বাধ্যবাধকতা থাকে যে উৎপন্ন ফসল উৎপাদিত হওয়ার পরেই সেগুলো বিক্রি করতে সে বাধ্য হয়। আর সেই সুযোগটা নিয়ে হচ্ছে এই দালাল ফোড়েরা মার্কেট প্রাইসটাকে তারা কন্ট্রোল করছে। দামটা কমই থাকলো এবং চাষি জিনিসপত্র নিয়ে গেল বাজারে, দেখলো দাম কম, বাধ্য হয়ে যে দাম সেই দামেতেই তাকে বিক্রি করতে হয়। এটাকে বলে অভাবী বেচা, ডিস্ট্রেস সেল। দেখালো যা প্রোডাকশন তার দামটাই পেল না, ক্ষতি পেল না, বাধ্য হয় ঋণের ফাঁদে জড়িয়ে পড়ে। আর চাষিরা এইভাবেই আত্মহত্যার দিকে এগিয়ে চলে একের পর এক। ভারতবর্ষে এটা একটা বিরাট একটা ট্র্যাজেডি আমাদের ভারতীয় কৃষি ব্যবস্থাতে, যে চাষিরা স্বাধীনতার 70 বছর হয়ে গেল, এখনও চাষিদের, গ্রামীণ যে চাষিদের, তাদের আর্থিক অবস্থার কোনো উন্নতি হবে, পরিবর্তন হয়নি। চাষিরা এত কিছু হয়েছে, চাষিদের অবস্থা যে তিমিরে সেই তিমিরই রয়ে গেছে। তো জায়গায় এই যে অভাবী সেল থেকে তাদের পরিবর্জনে চাষিদের বাঁচানো এবং এই যে তারা পরিণামে তারা যে সুইসাইড করতে বাধ্য হয়, এ থেকে চাষিদের বাঁচাতে হবে। এবং এই বাঁচানোর জন্যই তাদের সমবায়, তাদের অংশগ্রহণ, যোগদান একান্ত জরুরি। সমবায় কি করবে, এই ধরনের পরিস্থিতি থেকে চাষিকে বাঁচাবে। চাষি কেন সমবায়, তারা জমি দিয়েছে, যে উৎপন্ন ফসল হচ্ছে, চাষিকে তার অভাবী ফসল, তার ইমিডিয়েট হয়তো তাকে টাকা লাগবে, তো সে টাকা লাগবে পারিবারিক প্রয়োজন মেটানোর জন্য, সেই টাকা সে ওই সমবায় থেকেই স্বল্প সুদে ঋণ নিতে পারবে। আর যে উৎপাদিত যে ফসল, মনে করুন যারা সমবায়ের মধ্যে নেই প্রথম পর্যায়ে, তাদের উৎপাদিত ফসল তারাই উৎপাদক সমবায় বিক্রি করতে পারবে, ওই ফোড়েদের কাছে না গিয়ে ন্যায্য মূল্যে, বাজার দর যথোপযুক্ত ন্যায্য মূল্যে ওই সমবায় কিনে নেবে। আর সমবায় কী করবে, সেটা রাখবে, যখন উপযুক্ত বাজার দর পাবে তখন সেটা বিক্রি করবে। তো সেই সময়ের বাজার দর অনুসারে ওই চাষিরা সেই দামটা পাবে। আর তাৎক্ষণিক ক্ষেত্রে যদি তাকে সংসারের জন্য প্রয়োজনের তাগিদে নিতে হয়, সেখানে সমবায় থেকে সে ঋণ নিতে পারে, যেখানে তাকে সেই ঋণের ফাঁদে পড়ে সর্বসন্ত হতে হবে না, কেননা এই ক্ষেত্রে তাকে সুরক্ষা কবচ দেওয়া হচ্ছে। এইটা হলো ব্যাপার। তাহলে এই অভাবে, সমবায় কর্ষক সারা বছরে যে পরিমাণ খাদ্যশস্য প্রয়োজন সেটুকু তার নিজের ব্যবহারের জন্য রেখে বাড়তি ফসল সমবায়ের কাছে বিক্রি করে দিতে পারবেন। আমি যেটা বললাম, সমবায়ের দাম ঠিক করে দেবে। এইগুলো ব্যাপার। তাহলে এই হচ্ছে ব্যাপার। সমবায়ে প্রদত্ত মোট জমির পরিমাণ ও শেয়ারের অনুপাতেই কর্ষকরা মোট মুনাফা নিজের অংশ হিসেবে পাবে, সমবায়ে যারা যোগ দেবেন, এই আর কি। কর, লেভি, আবগারি শুল্ক ইত্যাদি যা দেবার থাকে সমবায়ে, ট্যাক্স, বিভিন্ন ধরনের ট্যাক্স, তা চাষিকে তার এই সমবায়ে যোগ দিলে আলাদা করে দিতে হচ্ছে না। এই সমস্ত হেডেকগুলো ওই সমবায় পরিচালন বডি যারা থাকবে, বোর্ড অফ ডাইরেক্টরস, পরিচালন পর্ষদ, এটা তাদেরই দায়িত্ব, তারাই ম্যানেজমেন্ট করবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো সমবায়ে, প্রাউডের সমবায়, কৃষি সমবায়ে নিযুক্ত দক্ষ শ্রমিকদের বেতন, এখানে দক্ষ আর দু ধরনের। একটা বললাম আগে, আমি ব্যাখ্যা করেছি স্থায়ী শ্রমিক
আর চুক্তিভিত্তিক শ্রমিক। এখন বলছি এদের মধ্যে দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক। এদের মধ্যে কিন্তু বেতন একরকম থাকবে না। যারা দক্ষ শ্রমিক তাদের বেতন বেশি হবে। আর এই জন্যই এই ব্যবস্থা রাখা হবে। প্রাউড বলছে যে সব কর্মীই যেন নিজেদের যথেষ্ট দক্ষ করে গড়ে তুলতে পারে, তার জন্য কঠোর পরিশ্রম করতে উদ্যোগী হন। একজন শ্রমিক তার দক্ষতা ও কাজের পরিমাণ অনুযায়ী যে বেতন পাবে, সেই বেতনের ভিত্তিতে তার বোনাসের পরিমাণও নির্ধারিত হবে। এবার সমবায়ের শেয়ার কীভাবে বন্টন করা হবে? প্রাউড বলছে প্রচলিত সমবায়ে তো কলমে সব পুঁজিপতিরা সব শেয়ারগুলো নিয়ে খেয়ে নেয়, সব একচেটিয়া মুনাফা একচেটিয়া মার্কেট করে নেয়। যে কোনো ব্যবসা বাণিজ্যেতে কলমের শেয়ারগুলো তারাই কিনে নেয়, যখন চড়া দাম যদি কম দাম যখন পায়, নিয়ে তারা কুক্ষিগত পুরো ওই প্রতিষ্ঠানটাকে সংস্থাটাকে কুক্ষিগত করে নেয়। প্রাউডের সমবায়ে পুঁজিপতিদের কোনো ভূমিকাই থাকবে না। কলমে কোনো শেয়ার যাতে এই সমবায়ের মধ্যে যারা কোনোভাবে যাতে ঢুকতে না পারে, মুনাফাখোর ব্যবসায়ীরা, তার জন্য এখানে সুরক্ষা কবচের ব্যবস্থা রাখা হয়েছে। কি সেটা? প্রাউড বলছে সমবায়ের যারা সদস্য হবেন, যারা শেয়ার কিনবেন, তারা সমবায়ের পরিচালক মণ্ডলীর বিনা অনুমতিতে সেগুলো বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন না, করার অধিকার তাদের থাকবে না। সে একজন শ্রমিক বা কৃষক, তার সে মারা যাবার পরে তার উত্তরাধিকারী পাবেন। উত্তরাধিকারী যদি না থাকে তাহলে ইমিডিয়েট উত্তরাধিকারী কারা সেটা সমবায় পর্ষদ ঠিক করবে, করে সে সমবায়ের মেম্বার হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু হস্তান্তর বা বিক্রি করা চলবে না। হস্তান্তর বিক্রি হলে ওই ফাঁক দিয়ে ঢুকে পড়বে মুনাফাখোর ব্যবসায়ীরা ঢুকে পড়বে। আর তাদের উদ্দেশ্য থাকবে, ইন্টেনশন থাকবে সমবায়টাকে যাতে ধ্বংস করে দেয় যায়। ছলে বলে কৌশলে 5 পয়সার নানা রকম বুদ্ধি করে তারা এই সমবায় ঢুকে নাকটা গলিয়ে শিংটা গলিয়ে, যেমন ওই চাষিরা চাষ করে না, চাষ করে তো ফসল রক্ষা করার জন্য ছাগল আর গরু রক্ষা করার জন্য বেড়া দেয়, কিন্তু খুব ধূর্ত গরু বা ছাগল ওই বেড়ার ফাঁক দিয়ে শিং গলিয়ে বেড়াকে ফাঁক করে কৃষকের উৎপাদিত ফসল খেয়ে নেয়। তো এই পুঁজিপতি বৈশ্যরা যারা এলো ধূর্ত গরু বা কী বলবো ছাগলের মতো, এরা তো শিং গলিয়ে বেড়ার ফাঁক দিয়ে যেন সমবায়ের রসটুকু খেয়ে নিতে না পারে, সেজন্য প্রাউড প্রবক্তা সমবায়ের নানা সুরক্ষা কবচ দিয়েছেন। কি? 1 নম্বর বলেছি, এই যে বললাম এই কারণে থাকা উচিত সমবায়ের ক্ষেত্রে পুঁজিপতি শিল্পপতিরা টাকার জোরে নিজেদের ইচ্ছা মতো অনেকগুলি শেয়ার যাতে কিনতে না পারে ও সমবায়ের বাজারে ফাটকা কারবারের কুপরিবেশ গড়ার সুযোগ না পায়। এছাড়া আরও কিছু, এগুলো অত বিস্তৃত আমি আর এগুলো আমার এই বক্তব্যের মধ্যে আনতে পারছি না। সেগুলো এই সমবায়ের উপরে প্রাউড প্রবক্তার একটা বিরাট আর্টিকেল, সেটা একটা বই আছে, প্রায় 100 পাতার কাছাকাছি হয়ে যাবে। বিস্তৃত এই সমবায় ব্যবস্থা কী গড়ে উঠবে তার বিস্তৃত। আমি শুধু মূল হাইলাইটগুলো এখানে আপনাদের জনসমক্ষে নিয়ে আসছি, যাতে জনগণ সমবায় সম্বন্ধে উৎসাহী হয় এবং কৃষি শিল্পের সর্বক্ষেত্রে সমবায়ের মাধ্যমে নিজেরা এগিয়ে এসে অর্থনীতিকে স্বয়ংবর করে গড়ে তুলতে প্রয়াসী হন। এরপরে আসছি উৎপাদন সমবায়, উপভোক্তা সমবায়। মানে আগে বলেছিলাম, ব্যাখ্যা করব এখন। তো কৃষি সমবায় ছাড়াও প্রাউডের দৃষ্টিতে অনেকগুলো বিভিন্ন প্রকার সমবায় ব্যবস্থা গড়ে উঠবে। প্রাউড তো বলছে কৃষি ও শিল্পে, কৃষিতে পুরোপুরি সমবায় ব্যবস্থায় কৃষি চলবে, এবং শিল্পে সমবায়ের রূপরেখা বলা হয়েছে। মূল শিল্পগুলো স্থানীয় সরকারের মাধ্যমে না ক্ষতি না লাভ নীতির ভিত্তিতে চলবে, কাঁচামাল যোগান দেবে অন্য শিল্পে। আর বৃহৎ শিল্পগুলো চলবে সাময়িক ভিত্তিতে। একেবারে কুটির শিল্পগুলো, ক্ষুদ্র শিল্পগুলো ব্যক্তিগত উদ্যোগে ছেড়ে দেওয়া হবে, যেখানে শোষণের কোনো উপায় নেই, শোষণের কোনো যার দ্বারা শোষণ কোনোভাবেই করা যাবে না। আবার যদি সেই ক্ষুদ্র শিল্পগুলো তাদের কর্মচারীর সংখ্যা বেড়ে যায়, তাদের ক্যাপিটালের পরিমাণ বেড়ে যায়, একটা নির্দিষ্ট পরিমাণে বাইরে গেলেই সেটা সমবায়ের এখতিয়ারে চলে আসবে। কোনোভাবেই জনগণের ঘাড়ের উপর বসে তাকে শোষণ করার কোনো সুবিধাই দেওয়া হবে না। যাই হোক, তাহলে কৃষি শিল্পের সমবায়, প্রাউড বলছে এই ধরনের বহু ধরনের সমবায় গড়ে উঠতে পারে। যেমন বিভিন্ন প্রকারের সমবায় গড়ে তোলার পক্ষপাতী প্রাউড। যেমন মূল হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে উৎপাদন সমবায়, একটা হচ্ছে উপভোক্তা সমবায়। কৃষিক্ষেত্রে যারা চাষি তারা মিলে গড়ে তুলবে উৎপাদক সমবায়। ঠিক তেমনি শুধু কৃষি ছাড়া অন্যান্য শিল্পক্ষেত্রেও
উৎপাদক সমবায় হবে। আর হচ্ছে উপভোক্তা সমবায়। প্রাউড প্রবক্তা বলছে উৎপাদন সমবায়ের পরিধিতে পড়বে কৃষিভিত্তিক সমবায়, কৃষি সহায়ক সমবায়, অকৃষিজাত দ্রব্য উৎপাদক সমবায় সংস্থাগুলি ইত্যাদি। এইসব সমবায়ের মোট লভ্যাংশ সমবায়গুলির সদস্য শ্রমিকদের মধ্যে বণ্টিত হবে। শ্রমিকদের সমবায়ে বিনিয়োগ করা মূলধনের মোট পরিমাণ ও সমবায়ে তাদের মোট শ্রমদান ও সমবায় পরিচালনায় তাদের ভূমিকার ইত্যাদির ভিত্তিতে লভ্যাংশ বণ্টিত হবে। খুব ক্লিয়ার এখানে। তো তাহলে এখানে দেখছি এই যে উৎপাদন সময়, বিশেষ করে ভোগ্যপণ্যের ক্ষেত্রে যেখানে উৎপাদক সমবায় এবং সেটা মার্কেটে আসবে উপভোক্তা সমবায়ের মাধ্যমে। ভোগ্যপণ্য অত্যাবশ্যক যে সমস্ত এসেন্সিয়াল কমোডিটিসগুলো, হ্যাঁ, সেখানে একদম উপভোক্তা সমবায়ের মাধ্যমে আসবে। এখানে বাজারের বিক্রয়যোগ্য পণ্যগুলোকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যদ্রব্য, এসেন্সিয়াল কমোডিটিস, চাল, ডাল, তেল, নুন ইত্যাদি, লবণ, বস্ত্র ইত্যাদি। ঠিক তেমনি আবশ্যকীয় ডেমি এসেন্সিয়াল কমোডিটিস, যেমন জীবাণু প্রতিরোধক সাবান, জুতো আর অন্যান্য জিনিস। আর বিলাস পণ্য দ্রব্য, লাক্সারিয়াস গুডস। নন এসেন্সিয়াল কমোডিটি যেমন স্নো পাউডার, জুতো ইত্যাদি। জুতো বলবো না, স্নো পাউডার, জুতোটা আবশ্যকীয় জিনিসের মধ্যে এসে গেল। স্নো পাউডার বা অন্যান্য বিলাসবহুল পণ্যদ্রব্য ইত্যাদি। এইটা হলো এই ব্যাপার। এখন উপভোক্তা সমবায়গুলি সরাসরি উৎপাদন সমবায় বা কৃষি সমবায় থেকে অত্যাবশ্যকীয় পণ্য ক্রয় করে তাহলে লাভবান হবে যারা ক্রেতা। মাঝখানে মিডিলম্যান থাকছে না, ফোড়ে থাকছে না, দামের হেরফের হচ্ছে না, বাজার দর বাঁধা থাকছে, যার ফলে আর শোষকরা শোষণ করতে পারছে না কোনোভাবে। সিঙ্গুলিয়ে মাঝখানে রসটুকু তারা শোষণ করতে পারবে না আজকের মতো। বাঁচবে চাষি, বাঁচবে উৎপাদকরা, আর বাঁচবে ক্রেতারা। ন্যায্য মূল্যে তারা জিনিস পাবে। পুঁজিপতিদের একটা স্বভাবই হলো তারা অত্যাবশ্যকীয় দ্রব্যগুলিকে গুদামজাত করে বাজারে তাদের কৃত্রিম অভাব সৃষ্টি করে। ওইভাবে অধিক মুনাফা তারা লোটে। ফলস্বরূপ ক্রেতারা অধিক মূল্য দিয়ে বাজারে জিনিসপত্র কিনতে বাধ্য হয়। পরিবেশ আজকে যেমন এই কি বলবো, একদিকে করোনা ভাইরাস প্রকোপ, তারপরে এই যে ঘূর্ণিঝড় হলো, মানুষকে তো আষ্টেপৃষ্টে সব দিক দিয়ে মেরে ফেলছে, এত ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই সুযোগ এত ক্ষয়ক্ষতি হয়েছে, এই সুযোগে যারা স্বার্থান্বেষী মুনাফাখর ব্যবসায়ীরা, কালোবাজারি, এই সুযোগে তারা জিনিসপত্রে কালোবাজারি করে, মুনাফা অর্জনের জন্য কালোবাজারি করে। কি বলবো, নানানভাবে কৃত্রিমভাবে মানুষের অত্যাবশ্যক ভোগ্যপণ্যকে গুদামজাত করে মার্কেটে কৃত্রিম অভাবের সৃষ্টি করে, আর তারপর চড়া দাম দিয়ে পরে সেগুলো বিক্রি করে এই মুনাফাখর ব্যবসায়ী। এই প্রাউডের উপভোক্তা সমবায়ের আর উৎপাদক সমবায়ের মাঝখানে এরা কেউ থাকবে না, উচ্ছেদ করা হবে, যার ফলে জনগণকে শোষণ করার কোনো আর সুযোগই থাকবে না। যেসব ভোগ্যপণ্য সরাসরি কৃষি সমবায় থেকে উপভোক্তা সমবায় যেতে পারছে না, সেগুলোকে কী করতে হবে? কৃষিজাত এমন কিছু পণ্য যেমন ধান, যেমন ধরুন ধান তো আর সরাসরি মানুষ খাবে না উপভোক্তা সমবায়ের মাধ্যমে এসে। তো ধানটাকে কী করতে হবে? উৎপাদক সমবায়ে পাঠাতে হবে। ধান থেকে রাইস মিলে পাঠাতে হবে, ধান থেকে চাল তৈরি হবে, হ্যাঁ, চাল থেকে যেন চিড়ে তৈরি হবে, ইত্যাদি তৈরি হবে। ওটি ফিনিশ গুডস করে উৎপাদক সমবায়ে পাঠিয়ে ভোগ্যপণ্যে রূপান্তরিত করে সেখান থেকে উপভোক্তা সমবায়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, যেসব কৃষি বা উৎপাদন সমবায় সুতো বা সিল্কের সুতো তৈরিতে নিযুক্ত আছে, তারা সেই সুতো বিক্রি করবে তন্তুবায় সমবায়ের কাছে। আর তন্তুবায় মানে তাঁতি সমবায়গুলি কী করবে? তারা ওই শক্তিচালিত তাঁত, পাওয়ারলুম, আমি আগের বিষয়ে যে সার্বিক কর্মসংস্থান এই বিষয়ে ব্যাখ্যা করেছিলাম, পাওয়ারলুমের প্রয়োগের মাধ্যমে ম্যাক্সিমাম প্রোডাকশন হবে। অন্যান্য অঞ্চলের তাঁতজাত বস্ত্র উৎপাদনের সাথে তারা পাল্লা দেবে। একমাত্র আবশ্যিক ক্ষেত্রে সেখানে হস্তচালিত তাঁতের প্রয়োজন, যেখানে ডিজাইনের জটিলতা যেগুলো মেশিনের দ্বারা সম্ভব নয়, সেই ক্ষেত্রে একমাত্র হস্তচালিত তাঁত থাকবে। বাকি সব ক্ষেত্রেই নীতিটা হচ্ছে যান্ত্রিকীকরণ,
শক্তিচালিত তাঁতের দ্বারা ম্যাক্সিমাম উৎপাদন হবে, তাদের উৎপাদন বাড়বে আর চাষিরা বেশি লাভ করতে পারবে। তো কী বলবো, তাঁতিরা তারা বেশি লাভ করতে পারবে। এবার স্থান, কাল ও পাত্রের পরিবর্তন অনুসারে অত্যাবশ্যকীয় পণ্যদ্রব্যের সংখ্যারও উত্তরোত্তর পরিবর্তন হবে। এটা প্রাউটের ব্যবস্থা। আজকে যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা পঞ্চ প্রয়োজন, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে আরও অনেক কিছু অত্যাবশ্যক পণ্যের পরিভূতে এসে পারে। আজকে যেমন মোবাইলটা অত্যাবশ্যক না হলেও আবশ্যক পণ্যের পরিভূতে, ডেমি এসেন্সিয়াল পণ্যের পরিভূতে প্রায় এসে গেছে। জনগণের কত শতাংশ, আমার মনে হয় 95% মানুষ আজকাল মোবাইল ব্যবহার করে। হ্যাঁ, তো একটা সময় আসবে হয়তো এটা এসেন্সিয়াল কমোডিটি হয়ে যাবে। এই যে জনগণের যে অত্যাবশ্যক যে চাহিদাগুলো যুগের পরিবর্তনের সাথে সাথে পাল্টে যাবে, সেই অনুসারেই সেগুলো উৎপাদন করতে হবে। এবং এই যে পাল্টে যাওয়া, এটা নির্ধারণ করবে কিন্তু সরকার, সমবায় স্থির করবে না। এই যে মোবাইলটা লাক্সারিয়াস গুডস থেকে আবশ্যকীয় পণ্যদ্রব্যের তালিকায় এলো বা আবশ্যক থেকে অত্যাবশ্যক পণ্যের দ্রব্যের তালিকায় এলো, এইটা নির্ধারণ করার দায়িত্ব থাকবে স্থানীয় সরকারের। কোনো সমবায় এটা স্থির করতে পারবে না, এটা তাদের এখতিয়ারের বাইরে। এবার প্রাউড প্রবক্তা বলছেন, অত্যাবশ্যক পণ্যগুলোকে উৎপাদন সমবায়ের মাধ্যমে তৈরি করতে হবে আর সেগুলো উপভোক্তা সমবায়ের মাধ্যমেই বিলি ব্যবস্থা করতে হবে। বিলাস দ্রব্য, লাক্সারি গুডসগুলো উৎপাদনের অধিকার ব্যক্তিগত মালিকানায় ছেড়ে দেওয়া যেতে পারে। যেসব অত্যাবশ্যক দ্রব্য বা উদ্যোগ কৃষি সমবায়ের আওতায় না পড়ে উৎপাদন সমবায়ের অধীনে পড়ছে, অথচ সেগুলো চালাতে গেলে বিপুল পরিমাণ মূলধনের প্রয়োজন, সেগুলো পরিচালিত হবে সরকারি উদ্যোগে। মূল শিল্প যেমন রেল শিল্প, বিদ্যুৎ শিল্প, মাইনিং শিল্প, এগুলো খনি শিল্প, এগুলো হচ্ছে মূল শিল্প। জটিলতা আছে, সরকারি ব্যবস্থাপনা এগুলো পরিচালিত হবে। এবারে আসছি পরিচালন ব্যবস্থা। সমবায়ের পরিচালন ব্যবস্থাটা কী করে হবে? আমি আগেই বলেছি, সমবায়ের প্রতিটি মেম্বারই তারা শেয়ার হোল্ডার, আর তাদের মধ্য থেকেই কিন্তু পরিচালক মণ্ডলী তৈরি হয়, বাইরে থেকে নয়। ওই সমবায়ের যারা মেম্বার তাদের মধ্য থেকেই বোর্ড অফ ডাইরেক্টরস, পরিচালন পর্ষদ তৈরি হবে। আর এই বোর্ডই স্থির করবে কোন বছর সংশ্লিষ্ট সমবায়ের সদস্যদের মধ্যে লভ্যাংশ পরিমাণ কতটা দেওয়া হবে, তারাই ঠিক করবে, কতটা ডিভিডেন্ড দেওয়া ইত্যাদি ইত্যাদি। সমবায় অর্জিত মুনাফার সবটাকেই লভ্যাংশ হিসেবে দেওয়া চলবে না, কিছুটা পরিমাণে বিনিয়োগ করা উচিত সমবায়ের উন্নতি করবে, ট্র্যাক্টর, বীজ, সার উৎপাদনের যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের জন্য। কিছুটা অথরাইজড ক্যাপিটালের হিসেবে জমা রাখা উচিত, কিছুটা জমা রাখা উচিত সংরক্ষিত রিজার্ভ ফান্ড, রিজার্ভ ক্যাপিটাল, সংরক্ষিত মূলধন হিসেবে। প্রাকৃতিক বিপর্যয় বা অন্যান্য কোনো কারণে বিপর্যয় এলো, সংরক্ষিত মূলধন হিসেবে রাখা উচিত। যে বছর উৎপাদনে মন্দা দেখা দেবে এইসব কারণে, সেই সময় ওই লভ্যাংশের মূল্যকে বাড়িয়ে তুলবার জন্য এই ধরনের রিজার্ভ ফান্ড ব্যবহার করা যেতে পারে বা মূল উৎপাদনে ইনভেস্ট করা যেতে পারে। তাই সমবায়ের লভ্যাংশ বন্টন ও মূলধন ব্যবহারের নীতিগুলি মেনে চললে সমবায়ের যে নিজস্ব অথরাইজড ক্যাপিটাল সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। এটা পরিচালন পর্ষদ দেখবে। আচ্ছা, এই যে পরিচালন পর্ষদ হবে, এরা কিন্তু কেউ সাম্মানিক হবে না, প্রত্যেকেই হবে বেতনভোগ। তাদের কাজের নিরিখে প্রত্যেকেই বেতন পাবে এই সমবায় ব্যবস্থা থেকে। দুর্নীতির সমবায় সফল হবে, আমি আগেই বলেছি 3টে তত্ত্ব। একটা হলো কঠোরভাবে নীতিবাদ, কড়া তত্ত্বাবধান আর জনগণের হৃদয় দিয়ে সমবায়কে গ্রহণ। সমবায়ের এই যারা শেয়ার হোল্ডার হবে তাদের মধ্যে যদি দুর্নীতিগ্রস্ত মানুষ ঢুকে যায়, দুর্নীতিপরায়ণ লোক থাকে, তাহলে কিন্তু ওই সমবায়টা ফেল করে যাবে। উদ্দেশ্য থাকে কি বলো, চুরি করা, ধান্দাবাজি করা, যেমন ধান্দাবাজ বৈশ্যরা, এই জন্য তো তাদের আটকানোর ব্যবস্থা করা হয়েছে। বৈশ্যরা সমবায়ের মধ্যে ঢুকলেই তো তারা মুনাফাখোর কী করে ছলে বলে কৌশলে ওইটাকে সমবায় গ্রাস করে নিয়ে নিজের মুনাফার ভাণ্ডার স্ফীত করা যায়, সেটি চেষ্টা করবে। কিন্তু এরা ছাড়াও সমবায়ের সদস্যদের মধ্যে যদি দুর্নীতিপরায়ণ মানুষ থাকে, পরিচালন ব্যবস্থা যদি দুর্নীতিপরায়ণ মানুষ থাকে, তাহলে কিন্তু বিরাট, সেই জন্যে কঠোরভাবে নীতিবাদী হতে হবে যারা এই সমবায়ের সভ্য হবে। আর স্ট্রং সুপারভিশন। আর 3 নম্বর হলো জনগণের হৃদয় দিয়ে সমবায়কে গ্রহণ। সেই জন্যে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। এটা ছাড়া আমার বাঁচার রাস্তা নেই। আমার বাঁচার এবং আমার উন্নতির একটাই পথ হলো সমবায়। যেমনভাবে ইসরায়েলের জনগণের মানসিকতা গড়ে উঠেছিল, সেই মানসিকতা ভারতবাসীর মধ্যে গড়ে তুলতে হবে। আমাদের প্রাউড প্রবক্তা যে বলেছিল, ইন্ডিয়া ইজ রিচ বাট ইন্ডিয়ানস আর পুয়ার। কেননা ইন্ডিয়ানদের মানসিকতা, ইন্ডিয়ার এত সম্পদ, ভূনিম্নস্থ সম্পদ, এত ভূমির উপরে এত সম্পদ, শস্য শ্যামল,
কিন্তু তবু গরিব গরিব। ধান্দাবাজ রাজনীতি নেতা, নেতৃত্ব দুর্নীতিপরায়ণ, আর জনগণের মানসিকতাটি তো অন্যরকম হয়ে গেছে, গাছাড়া মনোভাব। সেই মনোভাবের আমূল পরিবর্তন। সেই জন্যে তো নেতাজি সুভাষচন্দ্র বোস তার বক্তব্যে বলেছিলেন বিভিন্ন রচনার মাধ্যমে, ভারতবর্ষ স্বাধীনতা অর্জন শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতার জন্য না, তিনি অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছেন। আর সেটা বলতে কি সাপের লেজে, দেশীয় শোষক পুঁজিপতিদের লেজে পা দিয়ে দিয়েছিলেন। তারা বুঝলো যে নেতাজি যদি স্বাধীনোত্তর ভারতবর্ষে যদি ক্ষমতায় আসে, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয়ে যান, তাহলে তো আমাদের তো জারিজুরি শেষ, পুঁজিবাদের তো মূলোচ্ছেদ করে দেবে। অর্থনৈতিক স্বাধীনতা অর্জন মানে পুঁজিবাদের মূলোৎপাটন, যা নেতাজি বলেছিলেন। সেই জন্যেই ছলে বলে কৌশলে ষড়যন্ত্র করে ব্রিটিশদের সাথে মিলে মিশে এই দেশীয় পুঁজিপতিরা, পশ্চিমী বেনিয়ারা আর ভারতবর্ষের তৎকালীন সুভাষচন্দ্র বাদ দিয়ে বেশিরভাগই তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দ, আর যিনি তাদের লিড করছিলেন সেই তথাকথিত মহানুভব বেষ্টি, এরা সবাই একই স্বার্থ প্রণোদিত ব্যবস্থার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। সুভাষচন্দ্রকে ঠেকাতে হবে, তার জন্য তারা ব্রিটিশদের সঙ্গে, এই ব্রিটিশ শাসকদের সঙ্গে ষড়যন্ত্র করে আপোষ করে দেশটাকে ভাগ করে দেশের স্বাধীনতা নিয়ে নিল। বাংলাকে ভাগ করলো, স্বাধীনতায় খণ্ডিত স্বাধীনতা নিল। স্বাধীনতা আমরা পেয়েছি, রাজনৈতিক স্বাধীনতা, কিন্তু শোষণ বন্ধ হয়নি। ব্রাউন এক্সপ্লয়টেশন, হোয়াইট এক্সপ্লয়টেশনের বদলে ব্রাউন এক্সপ্লয়টেশন চলছে। সাদা চামড়ার শোষণের পরিবর্তে বাদামি আদমিদের তাদের শোষণ চলছে। এ থেকে মুক্তির উপায় কোথায়? মুক্তির উপায় হচ্ছে অর্থনৈতিক গণতন্ত্র, প্রাউডের ভিত্তিতে অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা। এই সুভাষচন্দ্রকে ওই জন্যে সুভাষচন্দ্র যে যিনি বলেছিলেন, যেটা বলতে গিয়ে এই সুভাষচন্দ্র প্রসঙ্গের অবতারণা করলুম। সুভাষচন্দ্র লেখনীতে তার চিন্তাধারাই ছিল ভারতবর্ষ স্বাধীন হলে অন্তত 10 বছর ভারতবর্ষে মিলিটারি রুল দরকার, না তথাকথিত গণতন্ত্র নয়। ভারতবর্ষের মানুষের মধ্যে মানসিকতাকে তৈরি করতে গেলে, অত্যুগ্র দেশপ্রেম, দেশাত্মবোধ, নীতিবাদ, জেনারেল নীতিবাদ, নৈতিকতার উন্নয়ন ঘটাতে গেলে, ভারতবর্ষের আর্থিক উন্নতি ঘটাতে গেলে, এই সামবায়িক মানসিক পরিবর্তন ব্যাপকভাবে যে বিপ্লবাত্মক পরিবর্তন দরকার, সেটার জন্য মিলিটারি রুল দরকার। ভারতবর্ষে সেই জিনিসটার অভাব রয়ে গেছে বলেই তথাকথিত গণতন্ত্রে ভারতবর্ষে কোনো উন্নতি এত বছর পর্যন্ত হয়নি, আর ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা কম। যেসব রাষ্ট্রগুলো এই ব্যবস্থা দ্বারা উদ্বুদ্ধিত হয়েছে তারা খুব দ্রুত উন্নয়ন করতে পেরেছে। ইসরায়েল তাদের মধ্যে 1 নম্বর, অন্যান্য কান্ট্রি আছে। যাই হোক, এবার পরিচালনা ব্যবস্থায় আসি। যেটা পরিচালনা ব্যবস্থা নিয়ে যেটা আলোচনা করছিলাম, বোর্ড অফ ডাইরেক্টরস তারা বেতনভোগ হবেন। আর তারা হবেন বেতনভোগ। আর প্রতিটি বোর্ড সদস্যকেই, বোর্ডের প্রতিটি সদস্যকেই কঠোরভাবে সৎ ও নীতিপরায়ণ হতে হবে। বোর্ডের মেম্বাররা যদি দুর্নীতিগ্রস্ত, তাহলে গেল, সব গেল। এখানে খুব চয়ন করতে হবে সেভাবে সমবায় বোর্ড অফ ডাইরেক্টরস। এবার কালোবাজার রোধ করার জন্য সরকারের কঠোর ব্যবস্থা অবলম্বন করা প্রয়োজন। বস্ত্রশিল্পকে যদি কালোবাজারিদের হাতে রক্ষা করতে হয়, তবে যে সমবায় থেকে যে ধরনের বস্ত্র উৎপন্ন হচ্ছে, সেই বস্ত্রের উৎপাদক সংস্থাটিকে নিজস্ব ট্রেডমার্ক তৈরি করতে নিতে হবে। দুঃখের বিষয়, ভারতবর্ষে যে যারা কি বলবো ব্যবসায়ী, যারা এই উৎপাদক, তারা এই ব্যাপারে একটু উদাসীন এখনো বন্ধ আছে। যার ফলে কি হচ্ছে, যদি কোনো কালোবাজারি ট্রেডমার্ক ছাড়াই কাপড় বিক্রি করার চেষ্টা করে, তাহলে সে হাতে নাতে ধরা পড়ে যাবে। এই যারা বস্ত্র ব্যবসায়ী, যারা বস্ত্র উৎপাদক সমবায়, এদের যদি নিজস্ব ট্রেডমার্ক থাকে, তো এবার যারা কালোবাজারি নকল বস্ত্র বাজারে আনছে বিনা ট্রেডমার্ক ছাড়াই, জনগণ বুঝে যাবে, সরকারও বুঝে যাবে, তারা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। শোষণ করতে পারবি না কোনোভাবে। আজকে যেমন গোটা মার্কেটটাই ভেজাল জিনিসে ভরে গেছে। যারা ভালো ভালো ব্র্যান্ড, নাম্বার 1 ব্র্যান্ড, তাদের সব নকল ব্র্যান্ড বেরিয়ে গেছে। জনগণের ধরার, জনগণ কেন সরকারের মধ্যে ধরতে পারছে না, এত শিল্পসম্মতভাবে তার ভেজাল দিচ্ছে জিনিসপত্র, নকল জিনিস তৈরি করছে। এই জিনিসটাকে আটকাতে গেলে ট্রেডমার্ক, প্রত্যেক উৎপাদক সময়ের তাদের উৎপাদনের নিজস্ব ট্রেডমার্ক থাকবে। ওই ট্রেডমার্ক ছাড়া যে পণ্য আসবে বাজারে, সেগুলি নকল, কালোবাজারি, সেগুলো ধরা পড়ে যাবে। তা আজ পর্যন্ত ভারতবর্ষে এই ব্যবস্থা প্রচলিত হয়নি কেন?
নিচ্ছকরি হয়নি, কেননা নির্বাচনের সময় রাজনৈতিক নেতৃত্ব ইচ্ছাকরি করেনি। ওইসব চোরাকারবারির কাছ থেকে তো নির্বাচনের সময় 2 পাইস হাজার হাজার কোটি টাকা এরাই সাপ্লাই দেয়। চোরাকারবারি, মুনাফাখোর, যারা ব্যাংকের টাকা মেরে দিয়ে বিদেশে পালিয়ে যায়, নীরব মোদী, মেহুল চোকসি, হ্যাঁ, এরা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে বিজয় মালিয়া পালিয়ে গেছে বিদেশে। এরাই তো সরকার আজকে যারা সরকার চালাচ্ছে, এবং তার আগেও যারা, এরাই তো এদের সরকার, এদের হাতের মুঠে, এদের অঙ্গুলি হেলনে চলে। এদের স্বার্থের জন্য সরকার, জনগণের জন্য সরকার নয়। ডেমোক্রেসি অফ দি পিপুল, ফর দি পিপুল, বাই দি পিপুল নয়। আমি আজকে বলছি, আজকের ভারতবর্ষে ডেমোক্রেসি অফ দি ক্যাপিটালিস্ট, বাই দি ক্যাপিটালিস্ট, ফর দি ক্যাপিটালিস্ট। জনগণ, হ্যাঁ, তাদের ওই বিচারে মানে নীরবে নিভৃতে কাঁদে। তাদের কথা ভাবার কেউ নেই। তাদের কথা ভাবার জন্যই আজকে প্রাউড দর্শন এসছে। প্রাউড দর্শনের বাস্তবায়ন হবে। এই সমবায়ের প্রথার মাধ্যমে কালোবাজারি উৎখাত করা হবে। তা যাই হোক, এই মুনাফাখোর হলো, এই রাজনৈতিক নেতারা হলো পুঁজিপতিদের দালাল। এই পাপাচার হলো গণতন্ত্রের একটি ঋণাত্মক দিক। তাই প্রাউডপূর্বক বলেছেন বিভিন্ন জায়গায়, গণতন্ত্র সর্বাবস্থায় শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার উপকরণ হতে পারে না। এটা হলো কানার মধ্যে ঝাপসা, মন্দের ভালো। গণতান্ত্রিক শাসনে মজুদদারি, কালোবাজারি, মুনাফা লণ্ঠনের অনৈতিক কাজগুলোকে কোনোভাবেই বন্ধ করা যাবে না। যদি কোনো সরকার বা কোনো নেতা এগুলো করার চেষ্টা করেন, তাহলে তাকে সরিয়ে দেয়, ক্ষমতাচ্যুত হতে হয়। তাই কেউ সাহস করে না। যাই হোক, এই বৃহদাকার উৎপাদন সমবায় কেন্দ্রগুলোকে কেন্দ্র করে অনেক সহায়ক উপ উৎপাদন কেন্দ্র বা স্যাটেলাইট প্রডিউসার্স কোঅপারেটিভ গড়ে উঠবে। আমি আমার ওই গত সার্বিক কর্মসংস্থান ব্লক লেভেল ইকোনমিক প্ল্যানিংয়ের ক্ষেত্রে বলেছিলাম কীভাবে স্যাটেলাইট ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। একটা কি ইন্ডাস্ট্রি হবে, সুতো উৎপাদক সমবায় সুতো উৎপাদন করবে, আর সেখান থেকে সেই আরও প্রডিউসার্স কোঅপারেটিভ তৈরি হবে ছোটো ছোটো বিভিন্ন জায়গায়, গ্রামীণ ক্ষেত্রে। স্যাটেলাইটস, তারা ওই সুতো থেকে থান তৈরি করবে, থান থেকে বিভিন্ন ডিজাইন তৈরি করে পাওয়ারলুমের মাধ্যমে, ওই স্যাটেলাইট উৎপাদক সমবায়ের মাধ্যমে বিভিন্ন ফিনিশ গুডস, বস্ত্র, শুটিং শাটিং বস্ত্র, জামাকাপড়, রেডিমেড গার্মেন্টস ইত্যাদি তৈরি হবে। এগুলো স্যাটেলাইট প্রডিউসার্স কোঅপারেটিভ। যেমন উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ দিচ্ছি, মোটর গাড়ি তৈরি, মোটর গাড়ির কারখানা তৈরি করতে হলে যেখানে মোটর গাড়ি কারখানার চারপাশে এই স্যাটেলাইট প্রডিউসার্স কোঅপারেটিভ তৈরি হবে, যন্ত্রাংশ তৈরি কারখানা সমবায়ের ভিত্তিতে। আর এই যন্ত্রাংশগুলো মূল শিল্প যেখানে মোটর গাড়ি, সেখানে অ্যাসেম্বল হবে, জোড়া দিয়ে সেখানে মোটর গাড়িটা তৈরি হবে, হয়ে সেটা বাজার তৈরি হবে। তাহলে কী হচ্ছে, এটার দ্বারা কী হচ্ছে? এক তো হচ্ছে বিকেন্দ্রীকরণ হচ্ছে, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে এই যে ওই মূল শিল্পতে যে টোটালটাই যদি এক জায়গায় উৎপাদন হয়, যন্ত্রাংশ তৈরি এবং উৎপাদন, যার ফলে হিউজ নাম্বার শ্রমিক লাগছে, জটিলতা, শ্রমিক সমস্যা, এগুলো হ্যান্ডেল করতে হবে, হ্যাঁ। তো এগুলো থেকেই যায় সমস্যাগুলো, এ থেকে তারা মুক্ত হতে পারবে। প্রধান সমবায় কারখানাটিতে 2টি সুফল, একটা হচ্ছে প্রধান সমবায় কারখানাটিতে অধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত করার দরকার না থাকায় শ্রমিক অসন্তোষের সম্ভাবনা হ্রাস পাবে। 2 নম্বর হলো শ্রমিকের মজুরি সংক্রান্ত যে খরচ, সেটা হ্রাস পাবে। ফলে উৎপাদিত দ্রব্যের বাজার দরও কম হবে, যে গাড়ি বাজার আসবে তার দামও কম হবে। প্রাউডপূর্বক উদাহরণ দিচ্ছেন, এই একই কারণে হাওড়ার মঙ্গলহাটে জিনিসপত্রের বাজার দর তুলনামূলক বিচারে কম। আশা করি শুধু দর্শকবৃন্দ এই উদাহরণটিকে এর মর্মার্থ অনুধাবন করতে পেরেছেন। যাই হোক, আমার বক্তব্যের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। প্রাউডপূর্বক বলছেন, সমবায় প্রথা দ্বারা নিয়ন্ত্রিত অর্থনৈতিক পরিকাঠামো ভাসমান জনগোষ্ঠীর দ্বারা কখনো পরিচালিত হবে না। বহিরাগত শ্রমিকদের এখানে সমস্যাই থাকবে না। কেন, বহিরাগত শ্রমিক বা ভাসমান জনগোষ্ঠী এর মেম্বার হতেই পারবেন না, এর ধারে কাছে ঘেঁচতে পারবেন না। বহিরাগত মানুষেরা কোনো স্থানে গড়ে ওঠা সমবায়ের সদস্য হতে পারবেন না। দূরদেশ থেকে উড়ে আসা সুখের পায়রাদের জন্য সমবায়ে কোনো স্থান নেই। আমার ভাষা না, প্রাউডপূর্বক তার ভাষা। তাদের সমবায়ে অংশগ্রহণ ঘটলেই গোটা অর্থনৈতিক ব্যবস্থাটাই বিঘ্নিত হয়ে পড়বে। আমি বহিরাগত এবং স্থানীয় শ্রমিক কারা আমার আগের বক্তব্যে বলেছি, যারা একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চলে, আবার রিপিট করছি যারা নতুন শ্রোতা তাদের জন্য, যে সমস্ত মানুষ একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চলে ইনকাম করে সেই সামাজিক অর্থনৈতিক অঞ্চলে খরচ করে, সেখানে সামাজিক অর্থনৈতিক অঞ্চলের সাথে নিজের অর্থনৈতিক স্বার্থকে, সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক স্বার্থকে এক করে দেন,
অর্থাৎ এক অঞ্চলে সামাজিক অর্থনৈতিক অঞ্চলে ইনকাম করে অন্য সামাজিক অর্থনৈতিক অঞ্চলে পাঠান না, অর্থের বহিঃস্রোত ঘটান না, তারাই স্থানীয় মানুষ। আর উল্টোটা যারা পাঠাচ্ছেন তারা হলো বহিরাগত। হাওড়া জেলায় পর্যাপ্ত পরিমাণে ফসল উৎপাদন হয়, একটা উদাহরণ দিয়েছেন প্রবক্তা। কিন্তু এত ফসল উৎপন্ন হওয়ার, যে ফসল উৎপন্ন হয় হাওড়া জেলাতে, একটা উদাহরণ দিয়েছেন। দেখা যাচ্ছে হাওড়া জেলার যে স্থানীয় জনগণ 1 বছর কেন 17 মাস পর্যন্ত তাদের খাদ্যের সাপ্লাই দিতে পারে, এই যা ফসল উৎপন্ন হয় হাওড়া জেলায়। কিন্তু বাস্তব অভিজ্ঞতা হাওড়া জেলায় 6 মাসও খাদ্যের ব্যবস্থা হয় না, এই যে এখন যে শস্য উৎপাদন। কেন? লাভের গুড় পিঁপড়ে খেয়ে নিচ্ছে। হাওড়া জেলার যে শিল্পাঞ্চলগুলো আছে, এখানে যে বহিরাগত শ্রমিক, মূল জনসংখ্যার প্রায় 60%। হাওড়া শিল্পাঞ্চলে মানে 60%-এরও বেশি জনগণ বহিরাগত। তো যার ফলে লাভের গুড় পিঁপড়ে খেয়ে নিচ্ছে। তো কী করে সমস্যার সমাধান হবে? বহিরাগত যারা সমস্যার জন্য, এখানকার বহিরাগত আসার কুফলটা স্থানীয় মানুষকে গ্রহণ করতে হবে, সুফল এক ছিটে ফোটা পাবে না। যদি বহিরাগত শ্রমিকের সমস্যার সমাধান করা যায়, তবে সমবায় সংস্থাগুলো আভ্যন্তরীণ পরিবেশ ও প্রতিকূল সামাজিক প্রতিক্রিয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। তারপর বলা হচ্ছে, সমবায় প্রথায় যে অর্থনৈতিক পরিবেশ তৈরি হবে, তাতে বেকার সমস্যা, গ্রামীণ বেকার সমস্যারও সমাধান হবে। শুধু গ্রামীণ কেন, শিল্প ব্যবস্থা সমবায় তো শহরে হবে, সর্বক্ষেত্রেই বেকার সমস্যার সমাধান হবে। অর্থনীতিতে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সম্পদ ও সুযোগ সৃষ্টির চেষ্টা করা হবে। শিক্ষিত শ্রমিকেরা দক্ষ কারিগর রূপে কাজ পাবেন, অন্যান্যরা আরও কাজ পাবেন, ট্র্যাক্টর চালক, কর্ষক, ক্ষেতমজুর ইত্যাদি। সমবায়ের অবসর গ্রহণের কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না, শারীরিক ক্ষমতা অনুসারে সমবায় অবসরের বয়সসীমা নির্ধারণ হবে। তারপরে বলা হচ্ছে যে বিজ্ঞান, বলা হচ্ছে যে যেসব সামাজিক অর্থনৈতিক অঞ্চলে কোনো কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না, একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চল অন্য অঞ্চল থেকে কাঁচামাল আমদানি করবে না, বিজ্ঞান প্রযুক্তির আধুনিক প্রয়োগের মাধ্যমে সেখানে সিনথেটিক কাঁচামাল তৈরি করে নেবে, শিল্প তৈরির জন্য সিনথেটিক কাঁচামাল তৈরি করে নেবে। হ্যাঁ, তো এই সিনথেটিক কাঁচামাল বৈজ্ঞানিকভাবে কৃত্রিম কাঁচামাল চালু করে স্থানীয় শিল্প গড়ে তুলতে হবে বা তাকে বাঁচিয়ে রাখতে হবে। মনে করে যে কোনো অর্থনৈতিক অঞ্চলে পশুদের জন্য যথেষ্ট পরিমাণে পশুখাদ্য উৎপন্ন হয় না, সেক্ষেত্রে তারা অন্যান্য অর্থনৈতিক অঞ্চল থেকে এই পশুখাদ্য আমদানি করবেন না, স্থানীয়ভাবে কৃত্রিমভাবে এই পশুখাদ্য উৎপাদন বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা তৈরি করে প্রয়োজন মেটাবেন। বিজ্ঞান যত এগিয়ে যাবে, সমবায়গুলো নানা ধরনের সিনথেটিক কাঁচামাল থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তৈরি করবে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অন্য দেশ বা অর্থনৈতিক অঞ্চল থেকে কাঁচামাল আমদানি করে তাকে উৎপাদিত পণ্যে রূপান্তরিত করা হয়। আজকে প্রাউটের সমাজ ব্যবস্থা এই ধরনের নীতি অনুষ্ঠিত হবে না, এতে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায়। যুদ্ধ, বিগ্রহ, প্রাকৃতিক বিপর্যয়, ওই সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেলে সেই উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রাউড বলছে, প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণার দ্বারা যেখানে কাঁচামাল নেই, নিজস্ব প্রয়োজনে কাঁচামাল উৎপাদন করে নেবে। এই ব্যাপারে কাঁচামালের জন্য তারা কখনো অন্য অঞ্চলের মুখাপেক্ষী হয়ে থাকবে না। শেষে হলো সর্বাঙ্গীন বিকাশ। প্রাউড বলছে, সমবায় পদ্ধতির সাহায্যে মানব সমাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলবে। জড়বিজ্ঞানের ক্ষেত্রে ঘটবে এক বৈপ্লবিক পরিবর্তন। বিশ্বের একটি অংশ, জমির একটা অংশ অব্যবহৃত অবস্থায় থাকবে না। বিশ্বের প্রতিটি ভূমিখণ্ডকে যত উপযুক্তভাবে সর্বাধিক উপযোগ নেওয়া সম্ভব হবে। প্রাউড প্রবক্তা বলছেন, সেদিন খুব বেশি দূরে নয় যখন আধ্যাত্মিক ও বৌদ্ধিক শক্তিতে বলিয়ান মানুষের হাতে জড়বিজ্ঞান মানুষের সমাজে সোনার ফসল ফলাবে। প্রাউড প্রবক্তা অন্য জায়গায় বলেছেন, বিজ্ঞানকে যদি আধ্যাত্মবাদীদের দ্বারা নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ যারা বিজ্ঞানের চর্চা করছে তারা যদি আধ্যাত্মবাদী হয়, তাহলে বিজ্ঞান ধরার দুলায় স্বর্গ রচনা করবে। দুঃখের বিষয়, আজকে বিজ্ঞান তো অনেক ক্ষেত্রে ধ্বংসাত্মক কাজে নিয়োজিত হচ্ছে। হ্যাঁ, তাহলে আধ্যাত্মিক বৌদ্ধিক শক্তিতে বলিয়ান মানুষের হাতে যদি বিজ্ঞান পড়ে, জড়বিজ্ঞান সমাজে সোনার ফসল ফলাবে এই বিজ্ঞান। আর জড়বিজ্ঞানের প্রভূত অগ্রগতির ফলে প্রাউটিস্ট ব্যবস্থা কি হবে? মানুষের মানসিক বৌদ্ধিক সামর্থ্য দারুণভাবে বেড়ে যাবে। আর এই সমবায় সংস্থাগুলি বৌদ্ধিক ও আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। মানুষের এই যে এক্সট্রা টাইম থাকছে, সেই সময়টা মানুষকে মানসাধ্যাত্মিক চর্চার দিকে প্রেরিত করবে। পরিশেষে আমি এটাই বলবো যে
সমগ্র প্রাউড প্রবক্তার ভাষায় সমগ্র মানব জাতিকে যদি আজ ঐক্যবদ্ধ করতে হয়, তবে আমাদের ভেদাত্মক তত্ত্ব, বিশ্লেষণাত্মক তত্ত্বগুলো পরিহার করে তাদের উৎসাহিত না করে তাদের নিরুৎসাহিত করতে হবে। আর মানব সমাজের মধ্যে একতার সূত্র যেগুলো, সংশ্লেষণাত্মক যে সূত্রগুলোকে উৎসাহিত করতে হবে। আর এর সব থেকে মধুর উপাদান, মধুরতম উপাদানটি হচ্ছে কি, মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা, সহানুভূতির মনোভাব, লাভ অ্যান্ড সিম্প্যাথি। মানুষের স্বভাবই হলো সুখানুরক্তি ও আনন্দ সম্প্রাপ্তি। এটা মানুষের ইনহেরেন্ট টেন্ডেন্সি। বৌদ্ধিক বা জাগতিক ক্ষেত্রে মানুষের অন্তর্জগতের মধুরতার সর্বোত্তম প্রকাশ হলো এই সমবায় পদ্ধতি। মানব মস্তিষ্কের অমৃত রসের বৈবাহিক ও সামাজিক প্রতীকী রূপটি হলো এই সমবায় প্রথা। তাই সমবায় প্রথার যথাযথ বাস্তবায়নের ফলেই অদূর ভবিষ্যতে ভারতবর্ষে সত্যিকারের কৃষি বিপ্লব সম্ভব হবে। আর এই সার্থক কৃষি বিপ্লবের ফলে এই যে কি বলবো ফল, মানুষ, চাষি, শ্রমিক, কর্ষক সবাই তার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতির চরম শিখরে, উৎকর্ষে দিকে এগিয়ে চলবে। আমার বক্তব্য বিষয় এখানে শেষ। এই 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 পর্যায়ের আজকে যে বক্তব্য বিষয় কৃষি বিপ্লব ও সমবায় প্রথা, এই বক্তব্য বিষয়ের এটাই শেষ পর্ব। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি।